তোদের আগের ভিডিওতে স্টিফান বোলজম্যান ল, যেটা আমি বললাম, E2 মাইনাস E1 সিগমা T⁴ T0⁴ ইন্টু এ ইন্টু টি, এটা ছিল আদর্শ কৃষ্ণ বস্তু, এ ক্ষেত্রফল ও টি সময়ের মধ্যে তাপ শক্তির ক্ষয়ের পরিমাণ। এটাকে আমি ধরে নিলাম, কিন্তু মনে রাখতে হবে এই যে ইটা আমি ধরলাম এটা কিন্তু তাপ ক্ষয়। কে? কৃষ্ণ বস্তু, আদর্শ কৃষ্ণ বস্তু, একক সময় একক ক্ষেত্রফলে মধ্য দিয়ে। এটা দিয়ে অঙ্ক করবো আমি। দেখ, এটা দিয়ে অঙ্ক হবে 28 নাম্বার অঙ্ক দত্ত পালে। পরিবেশের উষ্ণতা বলে দিয়েছে সাউন্ডিং T0 27°C, কিন্তু এগুলো সব কেলভিন স্কেলে আছে। 27 + 273 কেলভিন। এদের মধ্যে দুটো বডি আছে, দুটো গোলক আছে। এই একটা গোলক, এর উষ্ণতা হচ্ছে T1, তার মান আমাকে দিয়েছে 727°C আছে, 273 যোগ করলাম, কেলভিন স্কেল। আরেকটা বস্তু আছে, তার উষ্ণতাও দিয়েছে 427 + 273 কেলভিন। এদের তাপ ক্ষয়, এ যে পরিমাণ তাপটা ক্ষয় করবে, ক্ষয় মানে কিন্তু ই, কিন্তু স্টিফানের আরেকটা ফর্মুলা হয় E = সিগমা T⁴ AT। এটা স্টিফান ল, এটা স্টিফান বোলজম্যান ল, পার্থক্য আছে। ওটা কিন্তু বিকীর্ণ তাপ ছাড়ার পরিমাণ, এটা বিকীর্ণ তাপ ক্ষয়ের পরিমাণ। তাহলে এই ক্ষয়ের পরিমাণের অনুপাত চেয়েছে, দুটো বস্তু যে ক্ষয় করবে তা অনুপাত চেয়েছে। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে কী হবে, ধরলাম এটাকে, এই ক্ষয়ের পরিমাণটাকে আমি E1 ধরবো। E1 সিগমা বস্তুর উষ্ণতা, প্রথমটা কত, T1 পাওয়ার 4 মাইনাস T0⁴ ইন্টু এ ইন্টু টি। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সিগমা T⁴ T0⁴ ইন্টু এ ইন্টু টি, রেশিও চেয়েছে, তাহলে E1/E2 করবো, সব কাটাকাটি হয়ে যাবে। T1⁴ T0⁴ T2⁴ T0⁴, সব বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে নেবো এটা আমরা। এবার তোদের পড়াবো নিউটনস ল অফ কুলিং, মানে নিউটনের শীতলীকরণ সূত্র। প্রথমত এখানে একটা জিনিস বলি, যেরকম 10 আর 10-এর স্কোয়ার কোনটা বড়, তাহলে এখান থেকে বলতে পারি 10-এর স্কোয়ার গ্রেটার দেন 10। এবার যদি বলি 0.01 আর 0.01-এর স্কোয়ার কোনটা বড়, 0.01টা বড় স্কোয়ারের চেয়ে। যদি 0.01-এ কিউব করি আরও ছোট হয়ে যাবে, প্রথম এটা বড়, তারপর এটা, তারপর এটা। অর্থাৎ ক্ষুদ্রকে যদি ক্ষুদ্রে স্কোয়ার করি তাহলে ওই ক্ষুদ্র চেয়ে ছোট হবে, ক্ষুদ্রে কিউব করলে ওই ক্ষুদ্রের চেয়ে অনেক ছোট হয়ে যাবে। মনে কর 100, এর সঙ্গে যদি আমি 0.00000001 যোগ করি, এই যোগ করা না যোগ করার সমান। একটা বড় সংখ্যার সঙ্গে এত ছোট রাশি যোগ করা না যোগ করার সমান। বিয়োগও যদি করি, এ বিয়োগ করা না করার সমান। এইটাকে আমি ধরে নেব প্রায় ইকুয়ালস টু 100, যোগ করলেও ধরে নেব প্রায় ইকুয়ালস টু 100। তাহলে খুব বড় সংখ্যার সঙ্গে খুব ছোট সংখ্যা যোগ করা না যোগ করার সমান, যদি সেটা খুব ক্ষুদ্র হয়। বিয়োগ বা যোগের সময় এটা করা যাবে, গুণ বা ভাগের সময় এটা করা যায় না কোনোদিন। এই সংখ্যার সঙ্গে যদি ছোট সংখ্যাটা যদি আমি গুণ করি, হ্যাঁ এর মান অনেক কিছু পরিবর্তন হতে পারে। যদি এটার সঙ্গে যদি ছোট সংখ্যাটা ভাগ করি, এর মানে অনেক কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু যোগ বিয়োগের অত পরিবর্তন হয় না। ওই জন্য যোগ বিয়োগের সঙ্গে ছোট রাশিটাকে আমরা উপেক্ষা করতে পারি। মনে করো একটা 100 আছে, 0.01, 0.01-এর স্কোয়ার, 0.01-এ কিউব, 0.01⁴। 100টা বড় সংখ্যা, এটা একটা ক্ষুদ্র,
কিন্তু ক্ষুদ্রের স্কোয়ার আরও ক্ষুদ্র, ক্ষুদ্রের কিউব আরও ক্ষুদ্র, ক্ষুদ্রের 4 আরও ক্ষুদ্র। আমরা কি করবো ফিজিক্সের রুলস লাগিয়ে ক্ষুদ্রের দ্বিঘাত থেকে যতগুলো ঘাত আছে, এটা দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্থ ঘাত, এই সব কটা মানকে আমরা বাদ দিয়ে দেবো। সব কটা মান কি করবো, এত ক্ষুদ্র এটা তাও মেনে নেওয়া যায়, এর স্কোয়ার তো আরও ক্ষুদ্র, এর কিউব তো আরও ক্ষুদ্র, এর 4 তো আরও ক্ষুদ্র, তাহলে এই পার্টগুলো না আমার নেওয়ার কোনো দরকার নেই। তো দেখ এবার নিউটনস ল অফ কুলিং কি বলছে, নিউটনের শীতলীকরণ সূত্র কি বলছে। নিউটনস ল অফ কুলিং এটা আমি প্রমাণ করবো, তবে লটা আমি বলবো। এই লটা প্রমাণ করতে হবে কোথা থেকে, সেটা স্টিফান বোলজম্যান ল থেকে। আমি এটা কৃষ্ণ বস্তু নিয়েছি, এই কৃষ্ণ বস্তুর উষ্ণতা টি কেলভিন, পরিবেশের উষ্ণতা টি নট কেলভিন, অতি অবশ্যই টি গ্রেটার দেন টি নট, তবেই বস্তুটা তাপ ক্ষয় করবে। এই উষ্ণতা পার্থক্য কত ধরলাম এক্স। হ্যাঁ, নিউটন কুলিংস ল প্রয়োগ করতে গেলে নিউটন বলে গেছে এক্স এর মানটা খুব ক্ষুদ্র হতে হবে, ক্ষুদ্র না হলে আমি নিউটন কুলিংস ল আলোচনাই করব না। এবং নিউটনই সেটা বলে গেছে, কোনো ব্ল্যাক বডির টেম্পারেচার এবং সাউন্ডিং টেম্পারেচার ডিফারেন্স যখন খুব স্মল হবে তখন নিউটন কুলিংস ল অ্যাপ্লিকেবল হবে। তাহলে নিউটন কুলিংস ল কখন অ্যাপ্লিকেবল করব, যখন বডি ও সাউন্ডিং এর মধ্যে উষ্ণতা পার্থক্য খুব ক্ষুদ্র হবে, মানে এক্স খুব ক্ষুদ্র। তাহলে এক্স ক্ষুদ্র মানে বুঝতে পেরেছি, যদি কোনো বড় রাশির সঙ্গে যোগ হয় তাদের দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্থঘাতগুলো সেটা কি করতে হবে, আমাকে উপেক্ষা করতে হবে। এক্স এ স্কোয়ার, এক্স এ কিউব, এগুলো কি করতে হবে, আমাকে নেগলেক্ট করতে হবে। তাহলে এই এক্স এর মানটা খুব ক্ষুদ্র। স্টিফান বোলজম্যান ল অনুসারে কৃষ্ণ বস্তুর তাপ ক্ষয়ের পরিমাণ কত হয়, সিগমা টি টু দি পাওয়ার 4 টি নট পাওয়ার 4 ইন্টু এ ইন্টু টি। যদি এ টি না গুণ করি তাহলে কি বলবো, একক সময় একক ক্ষেত্রফল বলবো। তাহলে এখানে ইটা কি, তাপ শক্তি ক্ষয়ের পরিমাণ কৃষ্ণবস্তু, আদর্শ কৃষ্ণবস্তু একক সময় একক ক্ষেত্রের মধ্যে দিয়ে, কোনো পারফেক্ট ব্ল্যাক বডি ইউনিট এরিয়া ইউনিট সেকেন্ডে যে পরিমাণ তাপ শক্তি ক্ষয় করবে তার পরিমাণ। আমি এ গুণ করিনি, ওই জন্য গুণ করলে করা যায়, কোনো অসুবিধা নেই, আমি গুণটা করলাম না, বেকার ক্যালকুলেশনটা বড় হবে বলে আমি করলাম না। তাহলে এখানে যেটা পেয়েছি আমি টি মাইনাস টি নট, তাহলে এখান থেকে কি বলতে পারি, টি ইকুয়ালস টু বলতে পারি টি নট প্লাস এক্স। এই টি এর মান এখানে বসিয়ে দিচ্ছি, সিগমা এখানে বসালে হবে টি নট প্লাস এক্স পাওয়ার 4 টি নট পাওয়ার 4। এই জিনিসটাকে আমি আগে ক্যালকুলেশন করছি, টি নট প্লাস এক্স পাওয়ার 4, একে আমি লিখতে পারি টি নট এক্স, টি নট এক্স এর হোল কিউব, লিখে দিতে পারি এটা টি নট পাওয়ার এক্স থাক, এটাকে হোল কিউব ফর্মুলা ভাঙছি, তাহলে টি নট কিউব 3 টি নট স্কোয়ার এক্স 3 টি নট এক্স স্কোয়ার এক্স কিউব। এবার আমি মাল্টিপ্লাই করছি, এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে টি নট পাওয়ার কত হবে, এটা 4, এটা কত হবে 3 টি নট কিউব এক্স 3 টি নট স্কোয়ার এক্স স্কোয়ার টি নট এক্স কিউব। এবার এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, এক্স টি নট কিউব 3 টি নট এক্স স্কোয়ার 3 টি নট এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4, এটা হবে, সরি ভুল করেছি, টি নট স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এইটা করলে কি হবে, দেখ এই টি নট পাওয়ার 4 থাকলো, এইটার সঙ্গে সেম কোথায় আছে দেখ, টি নট কিউব এক্স এইটা আছে, এটা সেম আছে, তাহলে কত হয়ে যাবে, এটা 4 টি নট কিউব এক্স, এইটার সঙ্গে কোথায় আছে টি নট স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে আছে, কত হবে 6 টি নট স্কোয়ার এক্স স্কোয়ার, এইটার সঙ্গে এটা আছে 4 টি নট এক্স কিউব, এইটা কত হবে এক্স টু দি পাওয়ার 4। এইটাকে ভেঙে আমি পেয়েছি
এবার এই মানটা কোথায় বসিয়ে দেবো? এখানে বসিয়ে দেবো। এটা আমি এখানে করে দেখাচ্ছি। তাহলে ই সিগমা, এই পুরো মানটা এটা পেলাম, লিখছি আমি টি নট ফোর টি নট কিউব এক্স 6 টি নট স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4 টি নট এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4, এই মানটা বসিয়েছি, মাইনাস টি নট পাওয়ার 4, এটা কেটে যাবে। তাহলে ই ইকুয়ালস টু সিগমা 4 টি নট কিউব এক্স প্লাস এইটা এলো প্লাস হচ্ছে 6 টি নট স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4 টি নট এক্স এর কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4। এক্স এর মান আমি কি বলেছি? ক্ষুদ্র। ক্ষুদ্র হলে কি বলেছি? দ্বিঘাত থেকে ত্রিঘাত চতুর্থঘাতগুলো উপেক্ষা করব। তাহলে এই মানটা, এই দ্বিঘাত এটা 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 উপেক্ষা করে দেবো, বাদ। তাহলে ই ইকুয়ালস টু হচ্ছে সিগমা 4 সিগমা টি নট কিউব এক্স। তাহলে এক্স এর মান খুব ক্ষুদ্র হওয়ার জন্য তার দ্বিঘাত ত্রিঘাত চতুর্থঘাত উপেক্ষা করে পাই। আর তোদের মনে হবে স্যার এইটা তো অনেক ক্ষুদ্র, অনেক ক্ষুদ্রের সঙ্গে টি নট গুণ করলে আর কি হয়? ক্ষুদ্রই তো হবে। অর্থাৎ এই জন্য দ্বিঘাত ত্রিঘাত চতুর্থঘাতগুলো পুরো উপেক্ষা করে দিয়েছি। 4 তো কনস্ট্যান্ট, সিগমা তো কনস্ট্যান্ট, টি নট এ তো পরিবেশের উষ্ণতা, সেটাও তো ধ্রুবক। তাহলে আমি বলতে পারি ই প্রপোর্শনাল এক্স। এক্স মানে কি? টি মাইনাস টি নট। তাহলে কোনো পারফেক্ট ব্ল্যাক বডি তার নিজের উষ্ণতা পরিবেশের উষ্ণতা পার্থক্য খুব স্মল হলে একক সময়, ইউনিট এরিয়া দিয়ে যে তাপটা ক্ষয় করবে তার পরিমাণটা বস্তু উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক, বা সময়কে না বলে হার বলে দিতে পারি। তাহলে আমি বলতে পারি কোনো পারফেক্ট ব্ল্যাক বডি এবং পরিবেশের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স খুব স্মল হলে পার ইউনিট এরিয়া দিয়ে তাপ ক্ষয়ের হার, মানে লস অফ রেডিয়েন্ট হিট, তাপ ক্ষয়ের হার বস্তু ও পরিবেশের উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক। এটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং। দেখ এখন তোদের আমি 22 নম্বর অঙ্ক করাচ্ছি। 22 নম্বর অঙ্কে কি বলছে শোন। 22 নম্বর অঙ্ক বলছে, তোর এই বইটা আছে, এটা ঘর ভাব, এটা ঘর, এটা হচ্ছে ঘরের হচ্ছে উপরেরটা, মানে হচ্ছে যেটা সিলিং, ছাদ যেটাকে বলি ফ্লোর, আর এইটা হচ্ছে ফ্লোর, মেঝে, তলাটা হচ্ছে মেঝে, এই তলাটা হচ্ছে মেঝে, আর এইটা হচ্ছে ফ্লোর। এইটা হচ্ছে কংক্রিট, ছাদটা কংক্রিট আর মেঝেটাও কংক্রিট হয়। আর চারটে দেওয়াল, এই একটা দেওয়াল, এটা দেওয়াল, এটা দেওয়াল, এবার 1 2 3 4, চারটে দেওয়াল আছে। এই ঘরটার মাপ বলে দিয়েছে, এইটা বলেছে, এইটাকে আমি এরকম করে দেখাচ্ছি এখানে, এটা বলে দিয়েছে আমাকে 7, এটা 7 মিটার, এটা হচ্ছে 5 মিটার, সরি এইটা 7, এইটা 5, আর এইটা বলেছে 3, এইটা বলেছে 3, এইটা বলেছে 3, এটা 7, এটা 5, এইটা বলেছে কত? 3 মিটার। এবার এটা ইটের দেওয়াল, এগুলো সব ইট, চারটে দেওয়াল ইট, সেই ইটের দেওয়ালের বেধ বলেছে 0.2 মিটার, এবং ইটের দেওয়ালের মধ্যে কাঁচের জানালাও আছে। তাহলে টোটাল ইট দেওয়াল কোনটা হবে? তাহলে এটা ক্ষেত্রফল কত হবে? এটা কত? 7, এটা কত? 3, তাহলে এটা কত হবে? 21, এটা 21 মানে এটাও 21। প্রথমে ইটের কথা ভাবছি, তার এরিয়া নিচ্ছি, ইটের যে ওয়ালটা আছে তার এরিয়া নিচ্ছি। তাহলে এইটা কত? 7, আর এইটা কত? এটা তো রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, তাহলে এইটা ক্ষেত্রফল কত? 21, এটা 21 মানে এটাও 21, তাহলে 21 প্লাস 21 প্লাস এদিকটা আসি, এইটা কত? 5, আর এইটা কত? এই যে এটা 3, তাহলে কত হবে? 15, এটা 15 মানে এটাও 15, 15 প্লাস 15। এবার সেখানে বলে দিয়েছে যে ওই দেওয়ালগুলোতে জানলার কাঁচ লাগানো আছে, অর্থাৎ তাহলে মোট এই দেওয়াল, এই দেওয়াল, এই দেওয়াল, এই দেওয়াল,
ওখানে যদি দেওয়াল কেটে আমি যদি কাঁচ লাগিয়ে দিই, কাঁচটা বিয়োগ করলে বাকিটা ইট পাবো। কাঁচ বলেছে 5, তাহলে -5 করে দিলাম, তাহলে টোটাল ইটের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল, ঠিক না? ইটের দেওয়ালে উইথও দিয়েছে ডি 0.2 মিটার, ইটের কে দিয়েছে 0.504 এসআই একক, এবং বলে দিয়েছে প্রতি মিনিটে টি বলেছে কত 60 সেকেন্ড। ঘরের ভেতরেও বাইরে উষ্ণতা পার্থক্য দিয়ে দিয়েছে θ2 - θ1 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার দেওয়াল দিয়ে কত তাপ বাইরে বেরোবে না, আমরা জানি Q1 ধরলাম, কে তো জানি A θ2 - θ1 ইন্টু T/T, Q1 পেয়ে যাবো এখান থেকে। এটা ইট দিয়ে বেরোচ্ছে, মানে ঘরের ভেতরে যে তাপটা বাইরে বেরোচ্ছে ইট দিয়ে বেরোচ্ছে। আবার তো জানালাও আছে, জানলার ক্ষেত্রে কি হবে না, জানলার ক্ষেত্রে এ বলেছে 5 মিটার স্কোয়ার এবং ডি বলে দিয়েছে জানলার ক্ষেত্রে 5 × 10⁻³ মিটার। এখানে কে এর ভ্যালু বলেছে 0.714 এসআই প্রতি মিনিট 60 সেকেন্ড, উষ্ণতা পার্থক্য 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান দিয়ে কত বেরোবে Q2 = KA θ2 - θ1 × T/T। তাহলে ইটের দেওয়াল দিয়েও বেরোচ্ছে, জানলা দিয়ে বেরোচ্ছে, তাহলে মোট কত তাপ বেরোচ্ছে Q = Q1 + Q2। এটা করে তোরা বার করে নিবি, বাড়িতে করবি তোরা, আমি তো এটা করে দিলাম 22 নম্বর অঙ্ক। বাড়িতে করবি 23, 24, 25 নম্বর অঙ্কে একটা ক্লু দেবো আমি। 25 নম্বর অঙ্কে বার করতে বলেছে ওয়াট এককে বার করো, ওয়াট এককে। ওয়াট মানে কি বার করবি রে না, দেখ Q = KA θ2 - θ1 × T/T, তাহলে Q/T KA θ2 - θ1/T, তাহলে Q/T কি রে জুল পার সেকেন্ড, মানে তো ওয়াট, মানে তোকে ওয়াটে বার করতে বলেছে, মানে এটা এসআইতে করতে হবে এবং Q/T বার করতে হবে। Q/T এর একক কী হবে, এটা জুল, এটা কত সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড মানে হচ্ছে কত ওয়াট। আবার অ্যান্সার দেখ কিলোওয়াটে দেওয়া আছে, ওয়াট থেকে কিলোওয়াটে যেতে হবে। মনে কর 10 ওয়াট বেরোলো সাপোজ, একে কিলোওয়াটে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তবে কিলোওয়াটে যায়। তাহলে ওয়াট থেকে কিলোওয়াটে গেলে কত কি করতে হবে বললাম 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে 1 কিলোওয়াট সমান হবে 1000 ওয়াট। এটা কমপ্লিট করবি বাড়িতে। বাড়িতে করবি তোরা 26, 27, আমি তো 28 আজকে করে দিয়েছি তোদের, আমি 26, 27 বাড়িতে করবি। তোদের আমি করে দিচ্ছি 32 নাম্বার অঙ্ক। বলছে যে এটি তামার তাপ পরিবাহিতা, বলছে তামার তাপ পরিবাহী পিতলের 4 গুণ, তামা ও পিতলের দুটি দণ্ডকে সমান পরস্পরের সাথে যুক্ত আছে। এটা হচ্ছে কপার, এটা ব্রাশ, পিতল, ব্রাশ মানে পিতল, দুটো এভাবে যুক্ত করা আছে। তামার তাপ পরিবাহিতা, তামার তাপ পরিবাহী পিতলের তাপ পরিবাহিতা 4 টাইমস, অর্থাৎ তামার তাপ পরিবাহিতাটা পিতলের তাপ পরিবাহিতা 4 গুণ, অর্থাৎ পিতলের যদি কে হয় তামার এটা কত হবে 4K। পিতলের যদি কে হয় তামার কত হবে 4K, কারণ কপারের যে কে মানে আমাদের যে কের ভ্যালু তাপ পরিবাহিতাঙ্ক থার্মাল কন্ডাক্টিভিটি, পিতলে 4 গুণ বলা আছে। তামার দণ্ডের মুক্ত প্রান্তে এখানে টেম্পারেচার বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পিতলের দণ্ডের বলে দিয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কোশ্চেনে বলা আছে। এবার সাম্যাবস্থায় এদের মাঝখানে টেম্পারেচারটা বার করতে বলেছে, ধরলাম থিটা, এটা বার করবো, যাকে বলবো ইন্টারফেস টেম্পারেচার, বিভেদ তলে উষ্ণতা। আমাকে বলে দিয়েছে উভয়ের ডি সমান, দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, এবং উভয়ের এরিয়াও সমান বলে দিয়েছে, এরিয়া অফ ক্রস সেকশন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও কি বলা আছে সমান। তাহলে এই অবস্থায় কি হবে, আমি তো বলেছি এটা শ্রেণী সমবায় আছে, তাপ প্রবাহের হার সমান হবে রেট অফ ফ্লো অফ হিট, তাহলে তাপ এদিক থেকে এদিকে আসবে, তাহলে এখান থেকে তাপ প্রবাহের কত হবে এর মধ্যে
এর মধ্যে ধরলাম Q1/T ইকুয়ালস টু কে এ, এখান থেকে এখানে আসছে, তাহলে 100 মাইনাস থিটা/ডি। আবার এই কপারের মধ্যে কত হবে, কে 4K ইন্টু এ থিটা মাইনাস 0 বাই কত ডি, তাহলে Q1/T ইকুয়ালস টু Q2/T করে দেবো। করে কি করব, থিটা বের করে নেব। এবার যে পারবি সে 33 নম্বর অঙ্কটা করবি, যারা পারবি করবি, যারা না পারবি এখন করার দরকার নেই, লকডাউনে পর করাবো। আর যে পারবি সে 33 করবি, কোনো করে না পারলে আমাকে দেখাবি। আমি করে দিচ্ছি 34। বলছে পরপর বিভিন্ন তিনটে দণ্ড আছে, তিনটে দণ্ড, এই একটা, এই একটা, তিনটে দণ্ড আছে। সেই দণ্ডগুলোর কে এর ভ্যালু বলে দিয়েছে। প্রথমটা কে বলেছে K1 ধরলাম 294, পরেরটা বলে দিয়েছে 168, আর পরেরটা বলে দিয়েছে 84। K1 বলেছে 294, 168 আর কত বলেছে 84। এদের বেদ দিয়ে দিয়েছে, একজনে দিয়েছে D1 0.05 মিটার, একজনে D2 দিয়েছে 0.1 মিটার, আর একজনে D3 দিয়েছে 0.15 মিটার। তাহলে তিনটে দণ্ড। বলছে এই ফলকটি দুটি বিপরীত পৃষ্ঠে উষ্ণতা, ধরলাম এখানে উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর এই দিকে উষ্ণতা বলে দিয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মাঝখানে উষ্ণতা বার করতে হবে, ধরলাম θ1 আর θ2, তাপ যাবে কোন দিকে, এই দিকে। তাহলে 100 বড়, তারপর θ1, তারপর θ2, তারপর কত 0। এবার বার করতে বলেছে θ1 আর θ2 এর মান কত হবে। আমি তোদের কি শিখিয়ে এসছি, এর মধ্যে Q/T, এর মধ্যে Q/T, এর মধ্যে Q/T সমান হবে। এবং শ্রেণী সংযোগে আরেকটা শিখিয়ে এসছি, এদের যে তুল্য হবে, যে তুল্য, তার মধ্যেও Q/T কি হতে হবে, সমান হতে হবে। শ্রেণী সমবায় যখন পড়িয়েছিলাম তুল্য তাপ পরিবাহিত অঙ্কে বলে এসেছিলাম, এর মধ্যে Q/T তাপ প্রবাহের হার, এর মধ্যে Q/T তাপ প্রবাহের হার, এর মধ্যে Q/T তাপ প্রবাহের যা হবে, এদের যে তুল্য যেটা হয় তার তাপ পরিবাহিতাঙ্ক কে, তার মধ্যেও কি হবে, সমান হবে। আমি এই সমীকরণটা রেডি করতে পারি। এর মধ্যে Q/T ফর্মুলা কি, কে এ θ2 মাইনাস θ1 ইন্টু T/D। তাহলে এর মধ্যে তাপ প্রবাহের হার কত হবে, K1 294 ইন্টু এ 100 মাইনাস θ1 বাই 0.05। এর মধ্যে কত হবে Q/Tটা, 168 ইন্টু এ θ1 মাইনাস θ2 বাই 0.1। এর মধ্যে কত হবে 84 ইন্টু এ θ2 মাইনাস 0 বাই 0.15 ইকুয়ালস টু, তাহলে এর মধ্যে Q/T, এর মধ্যে Q/T, এর মধ্যে Q/T সমান, এবং এদিকে তুল্য যে হবে তার মধ্যেও সমান হবে। যে তুল্য হবে তার কন্ডিশন কি, তার কন্ডিশন হয়েছিল কি বলেছিলাম, ধরলাম ও তাপ পরিবাহিতাঙ্ক কে, এবং এখানে উষ্ণতা 100, তাহলে এরও এখানে কত হবে 100, এখানে কত 0, এখানেও কত হবে 0। এই বেতটা কত হবে, এই তিনটে যোগফলের সমান হবে, তাহলে এই বেতটা হবে 0.05, 0.1, 0.15 মিটার। তাহলে এর মধ্যে Q/T, এর মধ্যে Q/T, এর মধ্যে Q/T যা হবে এই তুল্যর মধ্যে সমান হবে। তাই তুল্যর মধ্যে Q/T কত হবে, তুল্য কে, কে তো আমি জানি না, এর কে আমি বার করবো, তুল্য কে ইন্টু এ, উষ্ণতা পার্থক্য কত 100 মাইনাস 0 বাই বেদ, এই বেদগুলো যোগ করলে কত হবে, তাহলে বেদটা এটা মানে বসিয়ে দিচ্ছি 0.05, 0.1, 0.15। তাহলে দেখ সব জায়গায় এগুলো চলে যাবে, এগুলো চলে গেলে এটা হচ্ছে 294, 100 মাইনাস θ1 0.05, 168 θ1 মাইনাস θ2 বাই 0.1, 84 θ2 0.15, কে 100, এটা যোগ করলে হচ্ছে তোর 0.3।
কে বার করার ফর্মুলা কি না আমরা আগে পড়িয়ে এসেছি d1 প্লাস d2 প্লাস d3 বাই কে ইকুয়ালস টু d1 বাই k1 d2 বাই k2 d3 বাই k3। তাহলে d1 প্লাস d2 প্লাস d3 যোগ করে তো পেয়েছি আমরা, কত পেয়েছি 0.3 বাই কে। d1 কত রে, d1 হচ্ছে 0.05 বাই 294, আর d2 কত দেখ, d2 হচ্ছে 0.1 বাই 168, আর d3 কত, d3 হচ্ছে 0.15 বাই 84। এখান থেকে কেটা বার করতে হবে, এটা করলে বেরোচ্ছে কে 117.6। তাহলে এখানে বসিয়ে দিবি তোরা, তাহলে কে যেখানে বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে আমি কে যেখানে বসিয়ে দিতে পারছি 117.6। এই দুটো দিয়ে ইকুয়াল করি, কারণ এটার সঙ্গে এটাও ইকুয়াল, এটার সঙ্গে এটাও ইকুয়াল, এটার সঙ্গে এটা, তাই এই দুটো ইকুয়াল করে থিটা 2 পেয়ে যাবো। আবার যদি এই দুটো ইকুয়াল করি তাহলে থিটা 2 তো পেয়ে যাচ্ছি, থিটা 2 বসিয়ে থিটা 1 পেয়ে যাবো। তুই একটা কাজ করি, এটা ছাড়াও করতে পারিস, এটা ছাড়াও তুই করতে পারিস, এটাকে এই যে আমি যে তুলে ধরেছি না, এটা ছাড়াও করতে পারিস, এই তিনটে নিয়েও করতে পারিস। কি করবি তিনটে নিয়ে করার সময়, এটার সঙ্গে এটা ইকুয়াল করে একটা সমীকরণ বানাবি, এটার সঙ্গে এটা ইকুয়াল দিয়ে একটা সমীকরণ বানাবি, দুটো সমীকরণকে সমাধান করলে হয়ে যাবে। কারণ দুটো ভেরিয়েবল দুটো সমীকরণ দরকার, কিন্তু আমি এমন একটা করে দিলাম কোনো ক্ষেত্রে লাগতে পারে, এটা করা যেতে পারে, ওটা করা যেটা তো মন চায় সেটাই করবি তোরা। বাড়িতে করবি 35, দত্ত বলে 35 একটা ভুল আছে বলে দিই, কে তারপর 2k তারপর 3k হবে, বলেনি। বাড়িতে করিস 36, দেখ যারা পারবি তারা সবই করবি, আমি সবার জন্য করে বলছি। বাড়িতে করিস 38, তারপর তোরা করিস বাড়িতে 41, তারপর করবি 42, 44, দত্ত বলে 23 নম্বর অঙ্ক 23। একটি ঘরে এত মিটার পুরু এত ক্ষেত্রফলে দুটি জানলা আছে। আমাদের বাড়িতে যে একটা ঘর হয়, রুম হয়, সেই রুমে জানলা আছে, দুটো জানলা, 2 মিটার ক্ষেত্রফলে দুটি জানলা আছে। মানে আমাকে কিন্তু কোশ্চেনে একবার বলেনি যে একটা জানলার ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার, বলেছে দুটো জানলার ক্ষেত্রফল বলে দিয়েছে 2 মিটার স্কোয়ার, মানে 2 মিটার ক্ষেত্রফলে দুটি জানলা আছে। তাহলে এরিয়াটা বলে দিয়েছে কত, 2 মিটার স্কোয়ার। এবং জানলার কাছের জানলা তার বেদ বলে দিয়েছে, বেদ 4 × 10⁻³ মিটার। তাহলে কাঁচের জানলার ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার, বেদ বলেছে 4 × 10⁻³ মিটার। কোনো একদিন বাইরের উষ্ণতা 10 ডিগ্রি এবং ঘরের উষ্ণতা, মনে কর এটা একটা রুম, এই রুমটার ঘরের ভেতরে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর বাইরের টেম্পারেচারটা -10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের ঘর থেকে তাপটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। কীভাবে বেরোবে না, কোশ্চেনে বলা আছে জানালা দিয়ে তাপ বেরোবে। তাহলে উষ্ণতা পার্থক্য কত হবে না, θ2 - θ1, 25 - -10, কারণ বেশি থেকে কম বিয়োগ করতে হয়, এটা করলে কত হবে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জানালার কে এর ভ্যালু বলে দিয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি, কে এর মান 1.008 SI। এবার বলেছে যে প্রতি কেজি কয়লা পুড়িয়ে, মানে আমি যখন এই ঘর থেকে তাপটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে ঘরে উষ্ণতা 25 থাকা রাখা কিন্তু সম্ভব নয়। আমি যদি দেখি শীতকালে ধরো ঘরের ভেতরে রুম হিটার চালিয়ে দিয়েছি, উষ্ণতা বাড়িয়ে 25 করে দিয়েছি, হিটারটা যদি বন্ধ করে দিস এই তাপটা আস্তে আস্তে জানলা দিয়ে বেরিয়ে যাবে, তাহলে এই উষ্ণতা কমে এক সময় ঘর ও বাইরের উষ্ণতা সমান হয়ে যাবে। কিন্তু আমাকে এখানে বলা আছে যে উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে, তাপ কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, জানালা দিয়ে তাপ কিন্তু বাইরে বেরোচ্ছে, উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু রাখতে হবে। তাহলে যে পরিমাণ তাপ বাইরে বেরোচ্ছে জানলা দিয়ে সেই পরিমাণ তাপ উৎপন্ন করতে হবে ভেতরে, তবেই উষ্ণতা সবসময় যেন 25 ডিগ্রি থাকবে। তাহলে যে পরিমাণ তাপ জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে সমপরিমাণ তাপ ঘরের মধ্যে উৎপন্ন করলে তবেই উষ্ণতার পার্থক্য 35 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এবং ঘরের ভেতরে উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। তাহলে সারাদিন বলে দিয়েছে, সারাদিন মানে কত হচ্ছে 24 ঘন্টা। এবার 24 ঘন্টা মানে কত হবে, 24 × 3600 সেকেন্ড।
এর জন্য বলেছে ঘরে উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখার জন্য তুমি কত কেজি কয়লা পোড়াবে, এবং আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 3.3 ইন্টু 10⁻7 জুল পার কেজি, মানে 1 কেজি কয়লা পোড়ালে এত জুল তাপ পাই। যদি আমি 1 কেজি কয়লা পোড়াই তাহলে এত জুল তাপ পাই। আমি ধরলাম কেজি কয়লা পোড়াতে হবে। যদি কেজি কয়লা পোড়াই তাহলে সারাদিন ধরে ঘরে উষ্ণতা 25 থাকবে। যদি কেজি কয়লা পোড়াই তাহলে সারাদিন ধরে ঘরে উষ্ণতা 25 থাকবে। তাহলে 1 কেজি কয়লা পোড়ালে যদি 3.36 10⁻7 জুল তাপ পাই, তাহলে কেজি কয়লা পোড়ালে কত তাপ পাবো? তাপটা পাবো, গুণ করে দিতে হবে 3.36 10⁻7 ইন্টু জুল। তাহলে আমি কি বললাম? তাহলে এবার ফর্মুলা কি? কিউ ইজ ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। এই কিউ এর ভ্যালু কত? এই যেটা দেওয়া আছে 3.36 10⁻7 ইন্টু কে এর মান কত? কে এর মান হচ্ছে 1.008, এ কত 2, আর উষ্ণতা পার্থক্য কত 35, আর সময় কত 24 ইন্টু 3600 বাই ডি কত? ডি দেওয়া আছে 4 ইন্টু 10⁻³ এখান থেকে তোরা এমটা বার করে। এবার করাচ্ছি, দেখ তোদের 24 নম্বর অঙ্ক করাচ্ছি। একটা তাপ অন্তরক পদার্থের তৈরি একটি বাক্সের ভেতরে বৈদ্যুতিক হিটার রাখা আছে। এর ভেতরে এটা হচ্ছে বাক্স, এর ভেতরে হিটার রাখা আছে। এটা তাপ অন্তরক মানে ব্যাট কন্ডাক্টর দিয়ে তৈরি। এটা বাক্সের ভেতরের উষ্ণতা বাইরের চেয়ে 60 ডিগ্রি বেশি, মানে এখানে যদি 160 হয় বাইরে কত হবে? এখানে যদি 160 হয় বাইরে 100 হবে। তাহলে ভেতরের উষ্ণতা কত বেশি? দেখ 60 ডিগ্রি বেশি, মানে উষ্ণতা পার্থক্য আমাকে দিয়ে দিয়েছে θ2 মাইনাস θ1 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হিটারটা চালালে তো তাপ উৎপন্ন হবে। এবার তাপ উৎপন্ন পরিমাণ দিয়েছে 120 ওয়াট। আরে ওয়াট মানে কি রে? জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে কি? কিউ বাই টি। তাহলে কিউ এর একক কি? জুল, আর সময় সেকেন্ড, মানে 120 জুল পার সেকেন্ড। এই বাক্সের দেওয়ালে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ক্যাপিটালে 2.5 মিটার স্কোয়ার। দেওয়ালে বেদ দিয়ে দিয়েছে উইথ 4 ইন্টু 10⁻² মিটার। তাপ পরিবাহিতাঙ্কে মান বার করতে বলেছে। কি বলেছিলাম? উষ্ণতা পার্থক্য 60 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এক্সাম্পল নে ভেতরে হচ্ছে 160, বাইরে হচ্ছে 100, পার্থক্য কত? 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তাপটা কি হচ্ছে? দেওয়াল দিয়ে বাইরে বেরিয়ে যাবে, কারণ ভেতরে যদি উচ্চ, কিন্তু তাপটা বেরোবে, এটা কনফার্ম। কিন্তু উষ্ণতার পার্থক্য সবসময় আমি 160ই রাখতে চাই, তার জন্য হিটারটাকে সবসময় চালিয়ে যেতে হবে। তাহলে আমি কি বললাম? বাইরে উষ্ণতা 100, ভেতরে উষ্ণতা 160। তাহলে ভেতরে যেহেতু উচ্চ উষ্ণতা, তাহলে তাপটা এখান থেকে বাইরে বেরিয়ে আসবে, তাহলে 160 থাকবে না, কমে যাবে তো। কিন্তু উষ্ণতা 160ই আমি রাখতে চাই। তাহলে উষ্ণতা 160 রাখতে চাও অর্থ হচ্ছে কি? যে হারে তাপ বেরোচ্ছে সেই হারে তাপকে তৈরি করতে হবে, হিটার তৈরি করতে হবে, তবে এটা সম্ভব। সেই পরিমাণটা বলে দিয়েছে 120 জুল পার সেকেন্ড তৈরি করতে হবে। তাহলে এই দেওয়ালটার কে এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে ফর্মুলা কি? দেখ, কিউ ইজ ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। তাহলে কে ইকুয়ালস টু কত হচ্ছে? কিউ ইন্টু ডি বাই এ θ2 মাইনাস θ1 টি। তাহলে অর্থাৎ এখানে কি লিখবো? কিউ বাই টি ডি এ θ2 মাইনাস θ1। দেখ, কিউ বাই টি এর মান আমি জানি, ডি এর মান জানি, এর মান জানি, এটার মান জানি। এখান থেকে কে এর ভ্যালু বার করে নিবি তোরা। এবার আমি করে দিচ্ছি 26 নম্বর অঙ্ক। বলছে একটি তরল অক্সিজেন পূর্ণ আধার আছে, এর মধ্যে অক্সিজেন পূর্ণ একটা আধার আছে, এখানে ছিদ্র করা আছে, এখানে লিকুইড অক্সিজেন রাখা আছে। তরল অক্সিজেন আধারের দেওয়ালের বেদ বলে দিয়েছে, মানে ডি, থিকনেস 2.5 ইন্টু 10⁻² মিটার, এবং তার এরিয়াটাও বলে দিয়েছে, ক্ষেত্রফল 0.2 মিটার স্কোয়ার। কেও বলে দিয়েছে 0.021 এসআই একক। এবার বলেছে অক্সিজেনটার উষ্ণতা, মানে তরল অক্সিজেনটার উষ্ণতা বলেছে -188 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বলা আছে।
আর বাইরে উষ্ণতা বলে দিয়েছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উষ্ণতা পার্থক্য কত? θ2 মাইনাস θ1, 12, বেশি দিয়ে কম বিয়োগ করতে হবে, -188। এবার বলে দিয়েছে এই যে ছিদ্র আছে না, এই ছিদ্র দিয়ে, ধরো এই লিকুইড অক্সিজেন ভর্তি করা আছে, বলছে এই ছিদ্র দিয়ে অক্সিজেনগুলো বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ভেপারাইজেশন হয়ে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে। আর অক্সিজেন যদি বাষ্পীভূত হয়ে চলে যায়, অক্সিজেন যদি বাষ্পীভূত হয়, এখন অক্সিজেন তো বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে, সেই বাষ্পীভূত হওয়ার জন্য তাপ কোথা থেকে পাচ্ছে? না এই যে বাইরে থেকে তাপ ঢুকছে, কারণ এটা 12, এটা হায়ার টেম্পারেচার, এটা কি লোয়ার টেম্পারেচার, তাপটা এখান থেকে এদিকে ঢুকে যাচ্ছে, তাপটা এখান থেকে এদিকে ঢুকে যাচ্ছে, ওর জন্য অক্সিজেনটা কী হচ্ছে না বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ভেপারাইজেশন অবস্থায় চলে আসছে। বলছে তাহলে এ কী রেটে বাষ্পীভূত হচ্ছে, মানে প্রতি সেকেন্ডে কী পরিমাণ বাষ্পীভূত হচ্ছে এটা বার করতে বলেছে। প্রতি সেকেন্ডে কী পরিমাণ বাষ্পীভূত হচ্ছে, হার চেয়েছে। তাহলে আমি ধরলাম টি এর মান 1 সেকেন্ড, যেহেতু আমাকে বাষ্পীভবনের হার চেয়েছে। এবার বলে দিয়েছে অক্সিজেনটা যে বাষ্পীভূত হবে, যে অক্সিজেনটা বাষ্পীভূত হবে তার যে বাষ্পীভূত হলে তাপ দরকার, তো নাহলে কেন বাষ্পীভূত হবে? জল যখন বাষ্পীভূত হয়, স্টিম হয়, তাহলে স্টিম হতে গেলে তো তাপ দরকার, তো তাপটা তো এখান থেকে নেবে, তাই না? তাপটা তো আমি যদি একটা জল নেই 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার এই স্টিমের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু জলে তাপ বেশি হয় না স্টিমের তাপ বেশি হয়? স্টিমের তাপ বেশি হয়, কারণ স্টিমটা এখান থেকে বাষ্পীভূত হয়ে চলে গেছে। তার জন্য তোরা পড়েছিস 536 ক্যালোরি তাপ এক্সট্রা লাগে 1 গ্রামের জন্য। অর্থাৎ 100 ডিগ্রি উষ্ণতা জলের চেয়ে 100 ডিগ্রি উষ্ণতা স্টিমের তাপের পরিমাণটা বেশি, কারণ ওই বাষ্পীভূত হওয়ার জন্য জল থেকে তাপটা সে নিয়ে নেয়। তো এখানে বলেছে যে বাষ্পীভবনের জন্য যে তাপটা লাগবে তার পরিমাণটা বলে দিয়েছে, লিন তাপ বলেছে 60 × 4200 জুল পার কেজি, মানে 1 কেজি অক্সিজেন বাষ্পীভূত হওয়ার জন্য এত জুল তাপ লাগে। আমি ধরলাম এম কেজি বাষ্পীভূত হবে, তার জন্য কত তাপ লাগবে? কিউ ইকুয়ালস টু হবে আমাদের 60 × 4200 × এম জুল, কারণ 1 কেজির জন্য এত জুল লাগে, তাহলে এম কেজির জন্য কত হবে এটা করে দিন। এবার এমটা বার করতে হবে আমাকে, ফর্মুলা ফেলছি, কিউ ইজ ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 × T/D। এখানে যেটা হচ্ছে ফর্মুলাতে আমি বললাম কিউ ইজ ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 × T/D। কিউ এর মানটা আমি নিয়ে বসিয়ে দিয়েছি, কে এর মানটা এখানে বসিয়েছি, এর ভ্যালু বসিয়েছি, উষ্ণতা পার্থক্য বসিয়েছি, সময় বসিয়েছি, বেদ বসিয়েছি। এম এর ভ্যালু বার করব। এম এর ভ্যালু বার করবি, যা বার করবি তুই সেইটা সামথিং বেরোবে। একটা কি কেজি, কত সেকেন্ডে হচ্ছে রে? 1 সেকেন্ডে, কেজি পার সেকেন্ড। এই পর্যন্ত করলে কারেক্ট, কিন্তু বইতে দিয়েছে কেজি পার মিনিট। তাহলে কি করব? এটাকে আমি এরকম করে লিখি, কেজি সেকেন্ড টু দি পাওয়ার -1। এবার বল সেকেন্ড থেকে মিনিটে গেলে কি করতে হয়? না সেকেন্ড থেকে যখন মিনিটে যাব, সেকেন্ডকে যদি মিনিটে যাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে ইনভার্স আছে, দেখ সেকেন্ড টু দি পাওয়ার -1, তাহলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে যে অ্যান্সারটা বেরোবে তাকে 60 দিয়ে গুণ করলে এটা হবে কেজি মিনিট টু দি পাওয়ার -1 বেরোবে। কিন্তু আমার দরকার নেই, এই পর্যন্ত করলে কারেক্ট, বইয়ের সঙ্গে মেলাতে এটা করতে হবে। এবার আমি এই ক্যালকুলেশান অলরেডি করেছি, দেখ এই ক্যালকুলেশানটা আমি অলরেডি করেছি। এবার তোরা যদি এই অ্যান্সারটাকে যদি খাতায় লিখে করিস না, দেখ আমি ধরো এটাকে দশমিকের পর বড় জোর 1.2 ঘর নিলাম, তাহলে 1.33 × 10⁻⁴ কত লিখবো? -4 লিখে যদি তুই 60 দিয়ে গুণ করিস অ্যান্সার আসবে না। অর্থাৎ ক্যালকুলেটারে থাকা অবস্থায়, মানে ওই অ্যান্সারটা বার করে ক্যালকুলেটার যেটা আছে সেটা থাক, রেখে তার সঙ্গে 60 গুণ কর, তার সঙ্গে আমি 60 গুণ করে দিলাম, দেখ অ্যান্সারটা চলে এসছে। দেখতে পাচ্ছিস অ্যান্সারটা? দেখ 8 × 10⁻⁻3, 8 × 10⁻³ কেজি পার মিনিট। এবার দেখ 27 নম্বর অঙ্ক 27 বলছে একটা ঘনক আছে, এই কিউব আছে, এই কিউবের তার লেন্থ অফ সাইড মানে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। আমি ধরলাম বাহুর দৈর্ঘ্যটা স্মল এ, বলেছে 10 × 10⁻² মিটার। ঘনকটার দেওয়ালের বেধ, দেওয়ালের বেধ মানে বুঝতে পারছি, এই যে ঘনকটার বাক্স তৈরি করতে গেলে একটা
দেওয়ালে বেদ থাকবে না, মানে কীরকম ব্যাপারটা তোকে আমি বোঝাবো তোদের আমি। একটা কিউব যদি হয়, একটা ঘনক যদি হয়, দেওয়ালটা মানে এই যে দেওয়ালটা একটা বেদ থাকবে না, সে কতটা মোটা, এই যে দেওয়ালটা ধরো মনে করো, এইটা এই যে কতটা এটা পুরু, এটা বোঝাচ্ছে। সে পুরুটা আমাকে বেদটা আমাকে দিয়ে দিয়েছে, দিয়েছে 1 × 10⁻² মিটার। ঘনকটিতে বরফ পূর্ণ করে, বরফ ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে, তাহলে উষ্ণতা কত হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, পূর্ণ করে 100 ডিগ্রি উষ্ণতায় জলে ফেলে দেওয়া হয়েছে। 100 ডিগ্রি উষ্ণতায় জলে ফেলে দিয়েছি। তাহলে উষ্ণতা পার্থক্য কত হলো, ভেতরে 0 বাইরে 100, তাহলে θ2 - θ1, 100 - 0 মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘনকটার কে মানে বাহু, এই যে দেওয়ালটা যে পদার্থ দিয়ে তৈরি তার কে এর ভ্যালু বলে দিয়েছে, সেটা বলেছে 210 SI একক। এবার যেহেতু আমাদের এখানে উষ্ণতা 100, এটা 0, তাহলে এখান থেকে তাপ এখানে ঢুকবে, দিয়ে বরফ গলতে শুরু করবে। বরফ গলার জন্য তাপ বলে দিয়েছে 80 × 4² জুল পার কেজি। এই কথা অর্থ হচ্ছে, এর আগেও বলেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বরফকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি জলে পরিণত করতে হয়, তাহলে 80 × 4² জুল তাপ লাগবে। আমাকে বলেছে প্রতি মিনিটে কত বরফ গলবে, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। আমি ধরলাম প্রতি মিনিটে কেজি বরফ গলবে, তাহলে 1 কেজি বরফ গলার জন্য কত জুল লাগবে, এত জুল তাপ লাগবে। তাহলে কেজি বরফ গলার জন্য কত তাপ লাগবে, 80 × 4² × জুল। তাহলে ফর্মুলা কি, Q = KA θ2 - θ1 × T/D। তাহলে এখানে বসিয়ে দিবি 80 × 4² × এবার কে এর মান কত দেওয়া আছে দেখ, কে এর মান দেওয়া আছে 210। এটা কত হবে না, ঘনককে যখন ডুবিয়েছি, এই যে তাপটা ঢুকবে, ঘনকের একটা তল দিয়ে ঢুকবে না পুরো তল দিয়ে ঢুকবে, পুরো ঘনকটাকে তো ফুটন্ত জলে ডুবিয়ে দিয়েছি, ঘনকের 6টা তল দিয়ে তাপ ঢুকবে। তাহলে 6টা তলে ক্ষেত্রফল কি 6 × বাহু স্কোয়ার, 6 × বাহু স্কোয়ার, বাহু কত এটা আছে 10⁻² এর হোল স্কোয়ার। আর উষ্ণতা পার্থক্য দেওয়া আছে, 100, আর সময় কত বলেছে 60, আর ডি কত বলে দিয়েছে 1 × 10⁻²। এখান থেকে তোরা এমটা বার করে নিতে পারবি। এবার করছি দেখ তোদের আমি 29 নম্বর অঙ্ক। বলছে একটা চুল্লি মানে ফার্নেস, একটা চুল্লি আছে, এই চুল্লির ভেতরে উষ্ণতা 1527 ডিগ্রি সেন্টিগ্রেড, চুল্লির ভেতরে উষ্ণতা। চুল্লিটা একটা মোটা দেওয়াল দিয়ে তৈরি, এই দেওয়াল, সেই দেওয়ালটা মানে পুরো দেওয়ালটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, মানে এরিয়া কত 5 × 10⁻⁻5 মিটার স্কোয়ার। এবার এই চুল্লির মধ্যে একটা খুব ছোট একটা ছিদ্র করা আছে, এখান থেকে মনে করে একটা ছিদ্র করে দেওয়া আছে চুল্লির এই জায়গাটাতে। এবার এই ছিদ্রটিকে আদর্শ কৃষ্ণ বস্তু ধরো, এই ছিদ্রটাকে বলছে পারফেক্ট ব্ল্যাক বডি হিসেবে ভাবো। স্টিফান কনস্ট্যান্টও দিয়েছে, সিগমা দিয়েছে 5.7 10⁻⁻8 SI একক। এবার বলেছে প্রতি সেকেন্ডে এখান দিয়ে কি পরিমাণ তাপ বেরোবে, প্রতি সেকেন্ডেই ছিদ্র, হ্যাঁ চুলির ভেতরে যদি গরম থাকে তাপটা এখান দিয়ে বাইরে বেরিয়ে যাবে, প্রতি সেকেন্ডে কি পরিমাণ তাপ বেরোবে, পুরো ছিদ্রটাকে ব্ল্যাক বডি ধরতে বলেছে। দেখ আমরা স্টিফান ল কি জানি, E = সিগমা T⁴ × A × T, এটা আমরা জানি। তাহলে আমাকে বার করতে বলেছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তাপ বেরোবে, তাহলে টি এর মান কত হবে 1 প্রতি সেকেন্ডে যেহেতু বলেছে। সিগমার ভ্যালু কত 5.7 10⁻⁻8, টি কত 1527 + 273 যোগ করতে হবে, তার পাওয়ার কত 4 ইন্টু এরিয়া, দেখ 5 × 10⁻⁻5, সময় কত 1। তাহলে ইটা কি বেরোলো, ওই ছিদ্র দিয়ে প্রতি সেকেন্ডে যে তাপশক্তি বেরিয়ে যাচ্ছে, তাহলে তার একক কি হবে, তাপের একক জুল, প্রতি সেকেন্ডে বেরোচ্ছে মানে জুল পার সেকেন্ড, বা এইটাকে তোরা বলে দিতে পারিস ওয়াট।